বাজেটে রাখা হবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ, জানালেন প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠনে জনগণের সহায়তা কামনা। গঙ্গার পানির হিস্যা দেখে ঠিক হবে ভারতের সঙ্গে সম্পর্ক, জানিয়েছেন মির্জা ফখরুল। দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। জাহাঙ্গীরনগরের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার ৪৮ ঘণ্টা পার, এখনো অভিযুক্তকে গ্রেফতার না করে প্রক্টর অফিসে তালা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন তিনি। এর আগে কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। জনগণ চাইলে কুমিল্লাকে বিভাগ করা হবে উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে রয়েছে, তাই আস্তে আস্তে সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানিয়েছেন সরকার প্রধান। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে মানুষকে খাল খননের কথা বলেছিল বিএনপি, এখন ক্ষমতায় এসে সে কাজ শুরু করা হয়েছে। কৃষক কার্ড, হেলথ কার্ড, ইমাম সাহেবদের সহায়তার জন্য কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, গত ১৬-১৭ বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাদেরকে বিদায় করা হয়েছে। এখন দেশকে পুনর্গঠনের কাজ চলছে। সে দেশের মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ চলছে। ব্যবসায়ী, উদ্যোক্তা সহ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। ১৬-১৭ বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল, দেশের মানুষের ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে। যেভাবে ঠিক ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা। গঙ্গার পানি ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণ হবে বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বাংলাদেশের স্বার্থ নস্যাৎ করে কোনো চুক্তি করবে না বিএনপি। এদিকে স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। যতই বিজেপি ওদিকে থাকুক না কেন, যতই বাংলাদেশের বিপক্ষে রেটরিক তৈরি করে আলোচনায় বিএনপি নেতারা ছাড়াও অংশ নেন নদী, পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা। ভারতের সাথে স্বল্পমেয়াদী গঙ্গা চুক্তি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না জানিয়ে সরকারকে জনগণের স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ তাদের। আমার এখানে পানিটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে ২০ থেকে ৩০টা জেলার মানুষের জীবনের সাথে জড়িত। প্রভুত্ব নয়, শুধু বন্ধুত্ব এবং ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি নেতারা বলেন, ভারতের তাবেদারি করতে গিয়ে আওয়ামী লীগের করা অসম চুক্তি বাংলাদেশের মানুষকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। এ সময় বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর আগ্রাসী বক্তব্যের সমালোচনা করেন তারা। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিই, বর্তমান সরকারকে সমর্থন দিই এবং তাদের মধ্য দিয়ে, সরকারের মধ্য দিয়ে এই পানির সংকটকে সমাধান করি। কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা বলতে পারে না, এটা আগ্রাসী কথা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্যে দিয়ে
জ্বালা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে তার নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপি নেতারা বলেন, প্রতিবেশীর সাথে দাসত্বের নয় বরং ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক চায় বর্তমান সরকার। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আজ 16ই মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1976 সালের এই দিনে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তবে 50 বছর পার হলেও পরিবর্তন হয়নি এই অঞ্চলের ভাগ্য। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা সহ চাঁপাইনবাবগঞ্জের 4 নদী এখন মৃতপ্রায়। হুমকির মুখে কৃষি, জীববৈচিত্র্য এবং নদী কেন্দ্রিক জনজীবন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকেই বদলে যেতে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ। একসময় পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী পানিতে টইটুম্বুর থাকলেও এখন শুষ্ক মৌসুমে প্রায় পানি শূন্য। স্থানীয়দের অভিযোগ, নদীগুলোতে পানির প্রবাহ পুরোপুরি নির্ভর করছে ভারতের পানি ছাড়ার সিদ্ধান্তের উপর। ফারাক্কা যথাসময়ে আমাদের পানি দেয় না, মানে ওদের যখন ওরা বিপদে পড়ে তখন আমাদেরকে তারা ওই ফারাক্কা ছেড়ে দিয়ে আমাদেরকে ক্ষতি করে। পদ্মার কারণে হাজার হাজার জমি আমাদের পদ্মার মাঝখানে নদীতে পড়া আছে, আমরা কোনো ফসল পানি করতে পারছি না। 50 বছরের চুক্তি শেষ হওয়ার পরে আমরা একটা নতুন চুক্তি চাই। ফারাক্কার ভয়াবহতার বিষয়টি বুঝতে পেরে এই বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তবে যে উদ্দেশ্যে এই লং মার্চ হয়েছিল তা আজও সমাধান হয়নি। বন্যার টানে সবটি বাঁধ খুলে দেয়, নামতে টাইম লাগে না, কে কখন কোনখানটা বাড়ি ভাঙবো উল্লেখ থাকে না। প্রাণীদের যে আবাসস্থল, বিশেষ করে মাছ এবং জলজ যে সকল প্রাণী রয়েছে বা উদ্ভিদ যেগুলো রয়েছে, এদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। আর আমাদের জনগোষ্ঠীর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে বলবো যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা অবশ্যই ব্যাহত হচ্ছে। নদীর নাব্যতা পুনরুদ্ধার ও পানি সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যখন পদ্মা নদীতে একটা ব্যারেজ তৈরি হবে, পদ্মা ব্যারেজ অলরেডি এটা টেকনিক্যাল অনুমোদন হয়েছে, এটা যখন কাজটা শেষ হবে তখন এই প্রবলেমগুলো থেকে আমরা অনেকাংশে স্থায়ীভাবে। নদী বাঁচলে বাঁচবে কৃষি, জীববৈচিত্র্য ও নদী কেন্দ্রিক মানুষের জীবন। সরকারের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই অঞ্চলের মানুষের ভাগ্য। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও দোষী গ্রেফতার না হওয়ায় প্রক্টর অফিসে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে না পারা ছিল প্রক্টরিয়াল বডির ব্যর্থতা। এজন্য তাদের পদত্যাগ করা উচিত, কিন্তু তারা পদত্যাগ না করে উল্টো আন্দোলনকারীদের ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছেন। প্রক্টর পদত্যাগ না করলে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের টার্জান চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এই সময় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1069 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2.5 দশকের রেকর্ড ভেঙেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ক্রমান্বয়ে হামে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন টিকা নেওয়া রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। রিপোর্ট করছেন আরেফিন শাওন। ছোট বাবু যে বয়সে মায়ের কোলে চঞ্চলতার সাথে সময় পার করার কথা, সেখানে হাসপাতালের বেডে ক্যানুলা লাগিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে, মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন। কিছু সময় পরপরই কান্নার মাধ্যমে বিরক্তি প্রকাশ করছে কথা বলতে না পারা এই শিশুগুলো। রাজধানী ঢাকার হাম ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসির চিত্র এটি। দেশে হাম পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। গত 2.5 দশকের সব রেকর্ড ভেঙে গত 2 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 55,000, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 450। এদিকে একাধিক হাসপাতাল ঘুরে বেশ উদ্বিগ্ন রোগীর স্বজনরা। এই তো 6 দিন, আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে ছুটি দিয়ে দিছে, চলে যাবো একটু পরে। আনছিলাম বলে তো অনেক খারাপ ছিল। আমরা 2 জায়গায় হাসপাতালে গিয়েছি, ওইখানে সিট পাই নাই, তারপর আমরা এখানে আসছি। এখানে এসে আলহামদুলিল্লাহ সিট পাইছি। আর 1 মাস আগ থেকে 1.5 মাস আগ থেকে ভুগতেছি,
মনে করেন ঢাকা মেডিকেলও 4 দিন ভর্তি ছিলাম, পরে বাসায় গেছে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে, পরে আর সুস্থ হয়নি। রোগী বাড়ার সাথে সাথে সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান। সামনে যদি রোগীর চাপ আরও বাড়ে অবশ্যই আমরা সর্বতোভাবে প্রস্তুত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধাপে ধাপে আমার রোগী যদি বাড়ে আমার কি পরিমাণ ডাক্তার এবং কি পরিমাণ নার্স অ্যাটাচমেন্ট লাগবে সেই ব্যাপারে আমরা প্ল্যানিং করে আমরা চিঠি দিয়ে রেখেছি এবং আমরা যখনই আমাদের রোগী বাড়ছে সে অনুযায়ী আমরা ডাক্তার এবং নার্স যখন চাহিদা করি আমরা 48 ঘন্টার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়ে যাচ্ছি। এদিকে ভ্যাকসিন না দেয়া এবং অপুষ্টিতে ভোগা শিশুরাই মারা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম ভাইরাস যখন শরীরে প্রবেশ করে এটি শরীরে প্রবেশ করার পরে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে চৌচির করে দেয়, ফলে একটি শিশু বা রোগী মারা যায়। এর মূল কারণ হচ্ছে টিকা। 2024-এর একটি অংশ, 25 এবং 26-এর একটি অংশ শিশুর টিকা পায়নি। টিকাহীন শিশুদের মধ্যে যারা অপুষ্টিতে ভুগতেছিল, যারা ঠিকমতো মায়ের দুধ পায়নি, তাদেরকে প্রথমে আক্রান্ত করে। হামের প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়ানো হচ্ছে, কারণ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নাগরিক অধিকার। সবার সহযোগিতা না থাকলে শুধু বাজেট দিয়ে কিছুই হবে না। স্বাস্থ্য খাতে অতীতের মতো যেন লুটপাট না হয়, এজন্য বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস। স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে পেশেন্টকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে চান। সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে দেশ গড়ার কথা বলেছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সভ্যতা এবং সমাজ নির্মাণে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। মানব কল্যাণ এবং দেশপ্রেম থেকে শিল্পীরা এই পেশায় যুক্ত হন মন্তব্য করে তিনি বলেন, শিল্পীরা জাতি, দেশ ও বৈশ্বিক অঙ্গনে প্রভাব রাখতে পারেন। সরকার শিল্পীদের পাশে থাকবে উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বেশিরভাগ রাষ্ট্র চিন্তাশীল এবং উৎপাদনমুখী কাজে পৃষ্ঠপোষকতা করে না, কিন্তু তার মন্ত্রণালয় এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে চিন্তা শক্তি চালিত করে মন্তব্য করে তিনি জানান, এই চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। এবং সে কারণেই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে হবে। একথাও বলেছি, মেরামতের এই প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আমাদের মাতৃভূমির বয়স 55 বছর। আমাদের বয়সে আমরা খুবই সৌভাগ্যবান, বড় পর্বটি আমাদের চোখের সামনে ঘটেছে। এ সকল গৌরব গাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি এর প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিকেও দেখার মতো দুর্ভাগ্যবান সময়ের মধ্য দিয়ে অভিজ্ঞ হওয়ার সময়গুলো আমাদের রয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা আমাদেরকে প্রজ্ঞাবান হয়েছে। সেই প্রজ্ঞা নিয়ে আপনাদের জ্ঞানের সঙ্গে আমরা একটা সংযোগ তৈরি করতে চাই।
চামড়া শিল্পকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাভারে বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় চামড়া শিল্পকে এখন নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। সারা বছরে দেশে যে পরিমাণ চামড়া আহরণ হয় তার পুরোটা রপ্তানি খাতে নেওয়া গেলে $12 বিলিয়ন আসবে বলে আশাবাদী তিনি। এই শিল্প রক্ষায় সিইটিপি সব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তো সম্ভাবনাময় একটি খাত ছিল এবং এখনো আছে, কিন্তু হাজারীবাগ থেকে যে উপায়ে এখানে স্থানান্তরিত হয়েছে এবং তারপরে এই সেক্টরটার প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই জন্য চামড়া তার কাঙ্ক্ষিত পথে তো আগায়নি, বরং আমরা বিগত অনেক বছরে এটির সম্ভাবনাকে নষ্ট করেছি। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকানোর অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সদর উপজেলার চন্দ্রপুর বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারের সঙ্গে ঝগড়া হয় স্ত্রী আসমা বেগমের। এক পর্যায়ে আসমা ঘরে থাকা একটি লোহার রড দিয়ে জিয়াকে উপর্যুপরি আঘাত করে, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি গোপন রাখতে মরদেহের বিভিন্ন অংশ আলাদা করে নদী এবং পুকুরে ফেলে দেয় আসমা। তবে স্বামীর শরীর থেকে আলাদা করা মাংস অন্য ফ্রিজে রাখার সময় দুর্গন্ধ ছড়ায়। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে 999-এ ফোন দেন। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসমা সব কথা স্বীকার করেছে। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা এবং ভাঙচুর হয়েছে। এ সময় কর্তব্যরত ডাক্তার, আনসার সদস্য সহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। শরীয়তপুর সদরের উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী বুকে ব্যথা নিয়ে শুক্রবার রাত 10:30টার দিকে জরুরি বিভাগে ভর্তি হন। সেখানে রাত 1টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাত 1:15টার দিকে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা এবং ভাঙচুর চালায়। হামলায় জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির ইসলাম, কর্তব্যরত আনসার সদস্য সোহেল সর্দার, কামরুল, আজিজুল হক এবং কাউসার গুরুতর আহত হয়। এ সময় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত অভিযোগে রাতে আল আমিন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলায় গুরুতর আহত চিকিৎসক ডাক্তার নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। দেশের আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। শুধু বিশেষ দিবসগুলোতে সীমাবদ্ধ না থেকে সারা বছর নিয়মিত সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 50তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালন হয়েছে। সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমুদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক শানু সহ গণ্যমান্যরা। গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে বাংলা কিউআর দিয়ে শুরু হবে 1 জুলাই। এটা ব্যবহারের কারণে টাকার নোট ছাপাতে খরচ 20,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকায় নেমে আসবে। শনিবার দুপুরে খুলনায় 2026-27 অর্থ বছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মানিকগঞ্জে গত 7 মে স্থানীয় দৈনিক আমার নিউজ অফিসে হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানিকগঞ্জ সম্পাদক পরিষদের উদ্যোগে শহরের কালীবাড়ি এলাকায় পরিষদ কার্যালয়ে এই প্রতিবাদ সভা হয়। পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় জেলা আরিফপুর বুড়িদা সাঁকু পুকুরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। প্রতি সপ্তাহে শনিবার নিয়মিত এ কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের কিশলয় সরকারি প্রাইমারি স্কুলের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় জমির ধান কাটতে পারছিলেন না গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাসাইল গ্রামের 5 কৃষক কৃষানি। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজেই ধান কেটে মাথায় করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানি। ভোর 6টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রায় 5 বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন MP জিলানি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের 20-25 সালের বার্ষিক প্রতিবেদন উদ্বোধন শীর্ষক অনুষ্ঠান হয়েছে রংপুরে। সকালে স্থানীয় RDRS এর বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহমুদুন নবী ডন। হামে শিশু মৃত্যুর জন্য দায়ী ও হামের টিকার অব্যবস্থাপনায় জড়িতদের বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB। শহরের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি থেকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে অবিলম্বে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বাজেটে রাখা হবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠনে জনগণের সহায়তা কামনা। গঙ্গার পানির হিস্যা দেখে ঠিক হবে ভারতের সঙ্গে সম্পর্ক, জানিয়েছেন মির্জা ফখরুল। দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। জাহাঙ্গীরনগরের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার 48 ঘণ্টা পার, এখনো অভিযুক্তকে গ্রেফতার না করায় প্রক্টর অফিসে তালা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।